এখন যে সরকার যেটা আছে অন্তর্বর্তীকালীন সরকার, এখন এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম প্রশ্ন যেটা স্যার, আমি এর মধ্যে মান্না ভাইয়ের সাক্ষাৎকার নিচ্ছি, আরও কয়েকজন আপনাদের জোট সাথে যারা আছে, তো তাদের বক্তব্যে আমি যেটা দেখছি যে এই সরকারটা প্রধানত ছাত্ররা তৈরি করেছে, এটা হলো তাদের বক্তব্য। যে এখানে যে সবার সাথে পরামর্শ করে যে একটা সরকার তৈরি করা, উপদেষ্টাদের ইয়ে করা, সেটা সেভাবে হয় নাই, তবে সবাই সমর্থন দিচ্ছে সেটা। তো ফলে এই সরকারের যে কর্মকাণ্ড, এই কর্মকাণ্ডের সবটার দায়িত্ব আমরা নিব না, এটা হলো তাদের বক্তব্য। তো আমি জানতে চাচ্ছি, আপনি বিএনপির সম্ভবত এখন সবচেয়ে সিনিয়র মোস্ট স্ট্যান্ডিং কমিটির সেটা আপনাকে দেখেছি আমি, যে যখন বেগম খালেদা জিয়া অনুপস্থিত ছিলেন না, বিভিন্ন ইয়াতে আপনি সভাপতিত্ব করেছেন, সেই হিসাবে যে আপনাদের দলের অবস্থানটা একটু বলবেন যে এই সরকার সম্পর্কে। ধন্যবাদ। এই অন্তর্বর্তীকালীন সরকারের বিষয়ে আমাদের অবস্থান কিন্তু আমরা নিজেরা বলেছি, মিডিয়ার মাধ্যমে বলেছি, এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের আহ্বানে তাদের সবাই গিয়ে যা বলেছি তাও মিডিয়ার কাছে বলেছি। এই সরকার হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র গণ অভ্যুত্থানের ফসল, এবং সর্বশেষে যে আন্দোলনের রূপ নিয়েছিল সেটা হলো স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের পতন এবং দেশে শান্তি শৃঙ্খলা এবং আইন শৃঙ্খলা ইত্যাদি প্রবর্তন, গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের অধিকার ফেরত দেওয়া। এই বিষয়টি কিন্তু আমরা গত 15 বছর যাবৎ শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে আন্দোলনে আছি। ওইসব ইস্যুতে গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটের অধিকার প্রত্যাবর্তন, দেশে খুন, গুম, রাহাজানি যেগুলো চলছে এগুলো বন্ধ করা, এবং যারা এর সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, দেশের অর্থনীতিকে যারা লুটপাট করছে, ব্যাংক লুট করছে, দেশের থেকে অর্থ বিদেশে পাচার করছে, তাদের চিহ্নিত করা এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। কিন্তু আমাদের 15 বছর যাবৎ আমাদের আন্দোলনকে আওয়ামী লীগ কোনো গুরুত্ব দেয়নি, বরং আওয়ামী লীগ সিদ্ধান্ত নিয়েছে যে বিএনপিকে তারা নিঃশেষ করে দিবে, এবং প্রধানমন্ত্রী আওয়ামী লীগের নেত্রী কিন্তু ওপেন বক্তৃতায় বলেছে যা বিএনপিকে তারা নিশ্চিহ্ন করে দিবে, এবং সেই মোতাবেক কিন্তু তারা আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কিন্তু মামলা, যে মিথ্যা এবং অবৈধ মামলা করেছে, মামলার মাধ্যমে তাকে শাস্তিও দিয়েছে এবং জেলে নিয়েছে, এবং জেলে তার সঠিক চিকিৎসা হয় নাই বলে তিনি অত্যন্ত গুরুতর অসুস্থ হয়ে গেছেন, যার ফলে এখন বিদেশে গিয়ে চিকিৎসা দিচ্ছেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধেও মিথ্যা বানোয়াট মামলায় তাকেও শাস্তি দিয়ে সে যাতে দেশে ফিরতে না পারে তার ব্যবস্থা করেছেন। শুধু তাই নয়, যে আমাদের স্থায়ী কমিটির এমন সদস্য নাই 2-1 জন ছাড়া, যারা বিভিন্ন মামলায়, মিথ্যা মামলায়, বানোয়াট মামলায় জর্জরিত করে তাদেরকে জেলে নেওয়া হয়নি। আমি যেমন ব্যক্তিগতভাবে বলতে পারি যে আমাকেও এরকম মিথ্যা মামলা, বানোয়াট মামলায় প্রায় 5 বছর বিভিন্ন সময়ে আমাকে অন্তরীণ করা হয়েছিল, এবং এর মধ্যে জাতীয় আমরা কী বলি পার্লামেন্ট, আমরা সচিবালয়ে বোমা মারার অপরাধেও আমার বিরুদ্ধে মামলা আছে। এবং ইলিয়াস আলী যখন গুম হলো তখন আমরা হরতাল ঘোষণা করেছিলাম, সে হরতালে বিআরটিসির দোতলা বাস পুড়িয়ে দিয়েছি, সেটারও আসামি আমি হয়েছি বা আমাদের মতো সিনিয়র নেতারা। এছাড়া আরও অনেক এরকম শেখ হাসিনাকে হত্যা করার জন্য হুমকি দিয়েছি, এই মামলারও আসামি হয়েছি। তো এইভাবে 17টা মামলায়
আমি নির্যাতিত হয়েছি, হাজতে গিয়েছি, বেল পেয়েছি, আবার বেল ক্যান্সেল হয়েছে, আবার হাজতে গিয়েছি এবং পরবর্তীকালে এই 17 বছর যাবৎ কিন্তু বিভিন্ন মামলায় আমাদেরকে বা আমাকে এবং আমাদেরকে এই বিচার মুখোমুখি হতে হয়েছে। এবং এই যে আমরা কোর্টে গিয়েছি, এর মধ্যে খরচ আছে, এর মধ্যে কষ্ট আছে, কিন্তু আমরা কিন্তু সাফার করেছি। শুধু আমরা না, তৃণমূল পর্যন্ত আমাদের নেতাকর্মী এমন নাই যারা যে এই ধরনের মামলায় তারা নির্যাতিত হয় নাই এবং জেলে যায়নি। আমাদের এই সংখ্যা হিসাব করে বলা যাবে না। একটাই উদ্দেশ্য ছিল, শেখ হাসিনা পাবলিকলি বক্তব্য দিয়েছে বিএনপিকে নিশ্চিহ্ন করে দেওয়া। আমরা যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারি তার জন্য নির্বাচনগুলোকেও কলুষিত করেছিল। দিনের ভোট রাতে এবং দিনে জোর করে ভোট নিয়ে যাওয়া, এগুলো সকলে দেখেছে। এখন এটা সারা বিশ্ব এবং বাংলাদেশের জনগণ এটা বিশ্বাস করে যে কী পরিমাণ ভোট নিয়ে কারসাজি করেছে। এবং আমরা সেভাবে নির্বাচনে অংশগ্রহণ করলেও আমাদেরকে সেখানে কৃতকার্য হতে দেয়নি। কিন্তু আমাদের যে 15 বছরের আন্দোলন, আমরা মনে করি যে 24শে জুলাই এবং আগস্ট সেটা একটা চূড়ান্ত আকার ধারণ করেছে। সেই আন্দোলনেও কিন্তু বিএনপি সরাসরিভাবে জড়িত ছিল এবং এই 24শে জুলাই মাসেও কিন্তু আমাদের স্থায়ী কমিটির সদস্য থেকে শুরু করে আমাদের তৃণমূল নেতা পর্যন্ত হাজার হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছিল। অতএব এই আন্দোলনের সাথে আমরা জড়িত ছিলাম। সেই জন্যে এই সরকার যখন প্রতিষ্ঠা হয়, আমরা সরকারকে সঙ্গে সঙ্গে কিন্তু সমর্থন দিয়েছি এবং এই কথা বলেছি যে এই সরকার দায়িত্ব গ্রহণ করার পরে তারা নিজেরা বলেছে, প্রধান উপদেষ্টা বলেছেন বক্তৃতায় জাতির উদ্দেশ্যে যে শেখ হাসিনা এই দেশের সমাজ ব্যবস্থা এবং সরকার ব্যবস্থা ধ্বংস করে দিয়ে গেছে এবং আমি সেই বিষয়গুলো মেরামত করব, সংস্কার করব। আমরা সেটাকে দিয়ে বলেছি সব সংস্কার কিন্তু সমাধান করা সম্ভব না। কোনো সময় এই অনির্বাচিত এবং এই যে স্বল্পকালীন সরকার কিন্তু দীর্ঘ সময়ের জন্য আসে না। তাই জনগণের কাছে ক্ষমতা ফেরত দেওয়া আপনাদের প্রধান দায়িত্ব এবং তাদের ওয়াদা। সেই জন্য আমরা প্রথম থেকেই প্রেশার দিচ্ছি, চাপ দিচ্ছি যে অনতিবিলম্বে প্রয়োজনীয় সংস্কারগুলো সাধন করে জাতীয় একটি সংসদের নির্বাচন দেওয়া হোক, যাতে জনগণ স্বাধীনভাবে ভোট দিতে পারে। জনগণের পছন্দ মতো তাদের প্রতিনিধি প্রেরণ করতে পারে এবং সেই জনগণের প্রতিনিধিরা সরকার প্রতিষ্ঠা করে, সেটা হবে জনগণের সরকার। অতএব আমাদের এখনও প্রত্যাশা যে এই জনগণের সরকার অতি দ্রুত নির্বাচিত করা হইল বাংলাদেশের জন্য এখন সমাধান। কেন পতিত যারা সরকারে ছিল তারা দেশে বিদেশে থেকে নানা ধরনের ষড়যন্ত্র করতে পারে, করবে। সেটাকে আমরা যদি মোকাবেলা করতে হয়, এটা মোকাবেলা করতে হবে দেশের জনগণের। আর যদি নির্বাচনের দিন তারিখ ঠিক করা হয়, তাহলে এই জনগণ নির্বাচনমুখী হয়ে যাবে এবং নির্বাচনমুখী জনগণ যে কোনো ষড়যন্ত্রকে মোকাবেলার জন্য তারা যথেষ্ট। এটাই মনে করি যে এখন সবচাইতে এই সমস্যার বড় সমাধান হচ্ছে জাতীয় নির্বাচন। আচ্ছা, এখানে স্যার দেখবেন আমরা আপনাদের যেটা দেখছি আর কি, সেটা হলো যে বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা যারা, তারা একটা কথা বলছে যে এখানে তাদের ভাষায় যে প্রয়োজনীয় সংস্কার এবং যে বিগত সরকারের যে যাদের বিরুদ্ধে গণহত্যা সহ বিভিন্ন মামলা আছে, সেই মামলাগুলোর বিচার হওয়া ছাড়া নির্বাচন করা ঠিক হবে না, তারা বলছে সেটা।
এখন এখানে আপনাদের সাথে তাদের একটা ডিফারেন্স দেখা যাচ্ছে, মানে নির্বাচনের বিষয়ে তারা বলছে যে নির্বাচনটা আরো পরে হবে, যে জন্য নানা ধরনের যুক্তিও তারা দেয়, যে বলে যে ওই সরকার যদি না পতন ঘটতো তাহলে তো বিএনপি আরো 4.5 বছর অপেক্ষা করতে হতো, তাহলে কেন বিএনপি এখন এত তাড়াতাড়ি নির্বাচনের জন্য বলছে? আপনি তো বললেন কেন তাড়াতাড়ি নির্বাচনটা হতে হবে। এখন এই যে এদের সাথে যে ডিফারেন্সটা তৈরি হচ্ছে সেটাকে আপনি কিভাবে দেখছেন? এটা আমার মনে হয় যে সরকারের সবাই সাথে আমাদের দ্বিমত হয়নি। সরকারে অনেকেই যারা রিজনেবলি চিন্তা করছেন তারা অবশ্যই, আমার বিশ্বাস, তারা চিন্তা করছেন যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে জনগণের কাছে ক্ষমতা দিয়ে তাদের বিদায় নেওয়াটা সম্মানজনক এবং দেশের জন্য মঙ্গলজনক, এটা তারা বিশ্বাস করে। নানা চাপে হয়তো সেভাবে বলতে পারছে না। আমাদেরও বিশ্বাস খুব শীঘ্রই সরকারের পক্ষ থেকে নির্বাচনের পক্ষে ইতিবাচক ঘোষণা দিতে সরকারই বাধ্য হবে। আচ্ছা, এখন এই যে বিশেষ করে এখানে জামাত ইসলামের নামও আসছে, জামাত ইসলামেরও যে আপনারা যতটা স্পষ্টভাবে নির্বাচনের কথা বলছেন, নির্বাচনটা দাবি করছেন, জামাত ইসলামের নেতারা যখন বিভিন্ন সময় বক্তব্য রাখছেন, বিশেষ করে তাদের আমির শফিকুর রহমান সাহেব, তো উনিও কিন্তু ওই ছাত্রদের মতো করে বলছেন যে বিচার শেষে নির্বাচন হবে। এখন বিচার তো একটা দীর্ঘ প্রক্রিয়া, বিচার তো শুধু এখানে এরকম না যে 6 মাসে কিছু সওয়াল জবাব করে এখানে একটা শাস্তি হয়ে যাবে। এই বিষয়টা অবাস্তব একটা বক্তব্য, যুক্তি অবাস্তব যুক্তি। কেননা কোন বিচার কখন শুরু হবে কখন শেষ হবে এটা নির্ভর করবে সেই আদালতের উপরে। এবং আমরা দেখেছি 24 জুলাই আগস্টে যে পরিমাণ হত্যাকাণ্ড, যে পরিমাণ ছেলেমেয়েরা আহত হয়েছে, যে পরিমাণ মানুষ আহত হয়েছে, এগুলোর বিষয়ে কিন্তু মামলা হয়েছে, কিন্তু মামলাগুলোর সঠিক তদন্ত এখন পর্যন্ত শুরুও হয়নি। এবং এখন পর্যন্ত ওই আদালতগুলো ঘোষণা করতে পারে নাই যে আমরা এত তারিখের মধ্যে মামলা শেষ করব। এমনকি একটা মামলায় প্রথম চার্জ ফ্রেম করতে হয়, সেই চার্জ ফ্রেম করার জন্য যে প্রাথমিক রিপোর্ট, এই রিপোর্ট পর্যন্ত এই মামলাগুলোর তৈরি হয়নি। তারা যদি বলে বিচার শেষ করে নির্বাচন হবে, তাহলে এটা কেউ যৌক্তিক মনে করবে না। তারা কেন এটা বিচারগুলো এত সহজে এবং এত দ্রুত করা সম্ভব হবে না, আর করলে এটা নিয়ে প্রশ্ন উঠবে। তো তারা এরকম, আপনি যেটা বললেন যে অযৌক্তিক কথা বলছে, তারা এরকম বলার কারণ কি বলে আপনাদের মূল্য? আমরা মনে করি যে কি কারণে বলছে তার জবাব তারাই দিতে পারবে। আচ্ছা, আমরা বলছি অযৌক্তিক, এটা অবাস্তব। অতএব সরকার যদি সম্মানের সাথে বিদায় হইতে হয়, আমরা এটাকে জোর দিয়ে বলছি, সম্মানের সাথে বিদায় দিতে হয়, তাহলে অতি দ্রুত জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা দিয়ে তাদের বিদায় দিতে হবে। এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের কখনোই অনির্দিষ্টকালের সময় হতে পারে না, এটা তারাও বুঝে, জনগণও বুঝে, এবং এদেশের জনগণ অত্যন্ত সচেতন। স্যার, এই যে এখনকার যে পরিস্থিতিটা আমরা দেখতে পাচ্ছি, আমরা যে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতাদের বিভিন্ন বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা হচ্ছে, সরকারের প্রধান উপদেষ্টা তিনি আহ্বান জানিয়েছেন যে এই হামলা বন্ধ করার জন্য বা এগুলোকে মানে পুলিশকে, আইন শৃঙ্খলা বাহিনী বলছেন প্রতিরোধ করার জন্য, তারপরও কিন্তু হচ্ছে, আজকেও বিভিন্ন জায়গায় হয়েছে। এবং আপনাদের একটা মূল্যায়ন আছে, আমি জানি আপনাদের স্ট্যান্ডিং কমিটি মিটিং হয়েছে, এর মধ্যেই স্ট্যান্ডিং কমিটিতে আপনারা একটা এই পরিস্থিতিটা কেন পরিস্থিতিটা তৈরি হচ্ছে এবং এটার পরিণতি কী হতে পারে একটা মূল্যায়ন আপনাদের আছে, আমরা পত্রিকায় দেখেছি সেটা। এবং তাহলে এই যে হঠাৎ করে একটা পরিস্থিতি তৈরি হওয়া, ধরুন মাঝখানে কিন্তু কয়েক মাস গেল, জুলাই ঘোষণাপত্র নিয়ে 6 মাস চলে গেছে। 6 মাস চলে গেছে। ওরা প্রথম বলল রাষ্ট্রপতির অপসারণ, আপনারা বললেন যে রাষ্ট্রপতির অপসারণ এই মুহূর্তে হলে সাংবিধানিক সংকট হতে পারে, নির্বাচন ডিলে হতে পারে, এটা এই মুহূর্তে ঠিক হবে না। তারপরে তারা
বলল যে এখানে না, তারা যে এই ব্যাপারটা তারা যে যদি সঠিক হতো, আমার তো মতামত দিতে পারি, যায় আমাদেরকে মতামত চাইলে আমরা দিই, চেয়েছে বলে বলেছি যে কোন পদ্ধতিতে আপনি নূতন রাষ্ট্রপতি নিয়োগ করবেন এবং কাকে করবেন। এবং তারা বলেছিল যেভাবেই হোক কোনো একজন উপদেষ্টা যে এই রাষ্ট্রপতি অবৈধ, তো সে যদি অবৈধ হয়, তো এই যে সরকার তার কাছে শপথ গ্রহণ করেছে, তাই এই সরকারও তো প্রশ্নের সম্মুখীন হয়ে যাবে যে এই সরকার অবৈধ কিনা। তো এগুলোর উত্তর দিতে পারে নাই বলেই তো তারা চুপ করে গেছে। তো আমার পরামর্শ হচ্ছে এই ধরনের যে কোনো কাজের কথা বলার আগে চিন্তা করা উচিত। কালকে তো রাষ্ট্র পরিচালনা এত সহজ ব্যাপার না। আমরা জানি যে আগামীকাল আপনাদের একটা প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সাথে দেখা করার কথা সোমবারে, মানে পত্রিকায় দেখেছি আমরা। অর্থাৎ তাহলে কি আপনাদের দলের পক্ষ থেকে কি সরকারের উপরে নির্বাচনের ব্যাপারে চাপ বৃদ্ধির একটা মানে আমরা কিন্তু যখন এই সরকার প্রতিষ্ঠা হওয়ার পরে বিএনপিকে প্রথম রাজনৈতিক দল হিসাবে আহ্বান করেছিল, আমরা সেই দিনই পরিষ্কারভাবে বলে আসছি যে আপনার প্রধান দায়িত্ব হবে একটা প্রয়োজনীয়, বিশেষ করে নির্বাচনের ক্ষেত্রে প্রয়োজনীয় যে সংস্কার সেটা সাধন করে অতি দ্রুত নির্বাচন দেওয়া। এটা আমরা প্রথম মিটিংয়ে বলে আসছি, এখনও গেলে তাই বলব, আমরা এটা অনুভব করি। আচ্ছা, এখানে একটা বিষয় আসতেছে যে ধরেন সামনে যে নির্বাচনটা যদি হয়, সেই নির্বাচনে এখন যদি বিচার না হয়, মানে অর্থাৎ বিচার যদি কমপ্লিট না হয়, মানে কমপ্লিট না হলে যারা এখন কাঠগড়ায় আছে তো তারা তো দণ্ডিত হবে না। দণ্ডিত না হলে তখন তারা ইলেকশনে পার্টিসিপেট করার আইনগত তাদের সুযোগ থাকে। এটা এই সরকারের দায়িত্ব হবে আইনগতভাবে কি হবে, এবং নির্বাচন কমিশনের একটা ঘোষণা থাকবে কারা কারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। এটা তো আমি মনে করি যে এটা কঠিন কিছু না, আচ্ছা, যদি সরকার আন্তরিক থাকে। আর যদি সরকার আন্তরিক না হয়ে বিলম্ব করতে চায়, সেটার কিন্তু প্রতিক্রিয়া সরকারকে মোকাবেলা করতে হবে। আচ্ছা, এখানে যে আওয়ামী লীগের প্রশ্নে, কারণ আমি এর আগে আপনাদের স্ট্যান্ডিং কমিটির মানে মেম্বার আমির খুসরু মোহাম্মদ চৌধুরীকে একটা বক্তব্য, এটা বেশ ফলো করে এসেছিল। উনি বলছিলেন যে আমরা কোনো দলকে নিষিদ্ধ করতে চাই না, আমরা চাই যে জনগণ তাকে প্রত্যাখ্যান করবে, ভোটে জনগণ তাকে প্রত্যাখ্যান করবে। তখন এটা নিয়ে ব্যাপক আলোচনা হয়েছিল, যেটা নিয়ে আমরা দেখলাম যে আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, প্রধান উপদেষ্টাও একটা মানে ভারতের একটা পত্রিকার সাথে সাক্ষাৎকারে বলেছেন যে দেশের প্রধান দল বিএনপি যেহেতু চায় না যে আওয়ামী লীগকে আমরা ইলেকশনের বাইরে রাখি, ফলে আমরাও করব না। এখন তাহলে আপনাদের দলের প্রকৃত অবস্থানটা কি? আমির খুসরু মাহমুদ সাহেবের যে বক্তব্যটা, এটা এখনো আমরা নির্বাচনের বিষয়ে পূর্ণাঙ্গ প্রস্তাব আমরা এখনো সরকার থেকে পাইনি। আচ্ছা, তাই সরকার থেকে পেলে আমরা আমাদের যে নীতি নির্ধারণী কমিটিতে আলাপ করে তখন আমরা মতামত দেব। আর এর আগে যা বলেছি এটা ব্যক্তিগত মতামত। আচ্ছা। তো এমনি এখন যে ধরেন আমরা যদি দেখি দেশের রাজনৈতিক অঙ্গনে বিএনপি তো প্রধান দল, তার সাথে জামাতে ইসলাম আছে, আবার এর সাথে ছাত্ররা একটা দল গঠনের চেষ্টা করছে সেটা, এবং তারা বলছে যে প্রায় তারা নানান হিসাব দিচ্ছে যে এতটা উপজেলায় আমরা কমিটি করেছি, এতটা করেছি, এবং তারা যেটা দাবি করছে যে তরুণ সমাজ তাদের দিকে আসছে। আমার প্রশ্নটা হলো, এই যে তিনটা দল, যদি ওদের দলটাকে আমি ধরি যে এর মধ্যে তারা আসবে, নিবন্ধন পাবে, তাহলে তিনটা দলকে আমরা অন্তত এখন আমরা দেখতে পাচ্ছি, তিনটা দল। তাহলে নির্বাচনটা মানে কেমন হতে পারে সেটা, এই যে তিনটা দল, আমি মনে করি কোন কোন দল মাঠে থাকবে তার উপরে নির্বাচনটা কীরকম হবে সেটা নির্ভর করে না। আচ্ছা, সেটা নির্ভর করে সরকারের উপরে এবং নির্বাচন কমিশনের উপরে। যদি স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ করে দেয়, তাহলে জনগণ আছে, জনগণ ঠিক করবে এর মধ্যে কাকে নির্বাচিত করবে, ব্যক্তি ঠিক করবে, দল ঠিক করবে, সেটা জনগণ করবে।
এতে আমাদের রাজনৈতিক দল হিসাবে আমাদের এই ব্যাপারে কোনো বক্তব্য থাকা উচিত না। এমনিতে তো আমরা দেখছি যে আমাদের এখানকার বিশেষ করে 90-এর পর থেকে আমরা দেখেছি যে বিএনপি যেমন তেমনি আওয়ামী লীগও কিন্তু বিভিন্ন অ্যালায়েন্স তৈরি করে, জোট তৈরি করে ইলেকশনের সময় সেটা। তো এবারের ইলেকশনে কি এই ধরনের কোনো কিছু হতে পারে বলে আপনি? এটা এখনও আমরা বলতে পারি না। আমরা আগেও যে নির্বাচনে অংশগ্রহণ করছি এবং বিভিন্ন সময় জোট প্রতিষ্ঠা করে আমরা করেছি, এটা পরিস্থিতি পরিবেশের উপরে। এখনও যেহেতু নির্বাচন তারিখ ঘোষণা হয়নি বা নির্বাচন সম্বন্ধে পজিটিভ কোনো শিডিউল দেওয়া হয়নি, সেই জন্যে এখনই আমরা বলতে পারবো না যে আমরা নির্বাচন দলীয়ভাবে না জোটগতভাবে করবে। এটা নির্ভর করবে পরিবেশ পরিস্থিতির উপরে। স্যার, শেষ প্রশ্ন স্যার। হ্যাঁ, প্রশ্নটা হলো যে যে এখন যে যে পরিস্থিতি, ধরুন যে জিনিসপত্রের দাম অনেক বেশি, আইন শৃঙ্খলা পরিস্থিতির একটা বিশৃঙ্খলা চলছে, তো এখন আপনারা ধরুন নির্বাচন হলে যদি আপনারা ক্ষমতায় আসেন, মানে এখন পর্যন্ত হাইপোথেটিক্যালি এটাই বলা যায় যে বিএনপি যেহেতু প্রধান দল এবং খুব পপুলার পার্টি, ফলে এবং আওয়ামী লীগ এখানে নাই বা থাকলেও তাদের নানা ধরনের ডিসক্রেডিট আছে, ফলে বিএনপি হয়তো মানে বিএনপি ক্ষমতায় আসবে। তাহলে আপনি কি মনে করেন যে এই যে পরিস্থিতি যত বেশি মানে লিঙ্গার করবে এই পরিস্থিতি, তত এটা জটিল রূপ ধারণ করবে, তত একটা নির্বাচিত সরকারের জন্য পরিস্থিতি সামাল দেওয়া মানে কঠিন হতে পারে? আমরা কিন্তু অনেক আগে থেকেই উপলব্ধি করছিলাম যে শেখ হাসিনা তার একনায়কত্ব, স্বৈরাচারী অ্যাটিটিউডের কারণে সে বাংলাদেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। তাই আমরা অনেক আগে থেকে কিন্তু আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ভিশন 2030 ঘোষণা করেছিল এবং সেটার আলোকে আমরা 31 দফা আমরা সংস্কার কর্মসূচি ঘোষণা করেছি। সেখানে কিন্তু মোটামুটি আমাদের ঘোষণা করা আছে যে আমরা কোন কোন ক্ষেত্রে ক্ষমতায় গেলে আমরা পরিবর্তন আনব এবং সংস্কার করব। তো সেখানে তো 31 দফা আমাদের সংস্কার প্রস্তাব আছেই। তাছাড়া নির্বাচন ঘোষণা হলে অবশ্যই নির্বাচনের আগে আমরা অতীতেও যদি আমরা কারোর সাথে যদি একটা জোট করি বা এককভাবে করি, একটা নির্বাচনী ইশতেহার তৈরি হয়। তা আমরা যেহেতু 31 দফা সংস্কার কর্মসূচি ঘোষণা করে রেখেছি, এটার আলোকে আমরা আমাদের নির্বাচনের ইশতেহার আমরা ঘোষণা করব। তাই আমরা মনে করি জনগণের সমর্থন পেয়ে আমরা যদি সরকারে যাই, তাহলে আমরা সকল বিষয়ে নিয়ন্ত্রণ করার জন্য, দেশ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আমাদের চিন্তা ভাবনা লিপিবদ্ধ এবং জনগণের কাছে দেওয়া আছে। অতএব আমি মনে করি না যে এটা খুব একটা অসুবিধা হবে, কারণ আমরা এই বিষয়টি শেখ হাসিনা ক্ষমতা থাকতেই বুঝতে পেরেছিলাম যে সে তাকে নিজেকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, দলকে ধ্বংসের নিয়ে যাচ্ছে। তার জন্য আমাদের সংস্কার করতে হবে। এই জন্য আমরা এই সংস্কারগুলো করব। আমরা আগে থেকে চিন্তা করি জনগণের সামনে ঘোষণা করে রেখেছি। তাই আমরা মনে করি যে আমাদের জন্য তেমন কোনো সমস্যা কিছু হবে না। হ্যাঁ, জটিল হতে পারে কিন্তু সমস্যা হবে না। ধন্যবাদ স্যার আপনাকে।